তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আজকে আমরা সয়েল মেকানিক্স এর কনসোলিডেশনের পার্ট 2টা নিয়ে পড়াশোনা করব। আমরা আগের দিন অনেক কিছুই করেছি, সেখানে জেনেছি কনসোলিডেশন কি, কনসোলিডেশনের জন্য যে যে সেটেলমেন্টগুলো হয় সেই সেটেলমেন্টগুলো কি, কিসের কিসের জন্য হয়, প্রাইমারি কনসোলিডেশন কি, তারপর কম্প্যাকশনের সাথে প্রাইমারি কনসোলিডেশন কি সম্পর্ক, আর একটা সেকেন্ডারি কনসোলিডেশন কি, সেগুলো সম্পর্কে আমরা একটা বিস্তারিত ধারণা নিয়েছি। এবং কনসোলিডেশনে যে এফেক্টিভ স্ট্রেস এবং হচ্ছে ভয়েড রেশিও, এই দুটোর মধ্যে একটা রিলেশন কনসোলিডেশন পাওয়া যায় এবং সেখান থেকে বিভিন্ন রকম গ্রাফ করেছিলাম আমরা, এবং সেখান থেকে বিভিন্ন রকম টার্মিনোলজিকে আমরা ডিফাইন করেছিলাম। হচ্ছে তারপর তোমার কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন, ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি, কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, এবং বিভিন্ন রকম টার্ম আমরা ডিফাইন করেছিলাম। তো আজকে আমরা যেখান থেকে পড়াশোনাটা শুরু করব সেটা হচ্ছে টারজাগিস এক্সপেরিমেন্ট বলতে পারো। আগের দিন আমরা করেছিলাম টারজাগিস অ্যানালজি করেছিলাম, যে টারজাগি কি প্রসেস দিয়ে করেছিল সেই জিনিসটাকেই আমরা টারজাগি একটা থিওরি দিয়েছিল, ঠিক আছে, তার ওই সব টেস্ট করে অনেক কিছু করে টারজাগি একটা থিওরি ডিরাইভ করেছিল, ঠিক আছে। সেই থিওরিটা তার পুরো ডিরাইভেশনটা আমাদেরকে মনে রাখার দরকার নেই, বাট সেইখান থেকে ডিরাইভড হওয়ার পর যে জিনিসটা আসে সেটা আমাদেরকে মনে রাখতে হবে। বাট এখানে আরেকটা জিনিস আসে যে টারজাগি যে এক্সপেরিমেন্টটা করলো এবং সেখান থেকে যে একটা থিওরি ডিরাইভ করলো, সেই এই পুরো ব্যাপারটা করবার জন্য টারজাগিকে কিছু অ্যাজাম্পশন করতে হয়েছিল। এই অ্যাজাম্পশনগুলোকে কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? কেন কি অনেক সময় কি হয়, এখান থেকে কিছু ছোট ছোট অ্যাজাম্পশনগুলো থেকে প্রশ্ন চলে আসে। এই ধরো অ্যাজাম্পশনগুলো যখন আমরা পড়বো সেখান থেকে আমরা আস্তে আস্তে বুঝতে পেরে যাবো যে কি ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। ফলে এই অ্যাজাম্পশনগুলোকে আমাদেরকে একটু বুঝে নিতে হবে, একটু মাথায় রাখতে হবে। আবার অনেক সময় হয় কি এসএসসি যে লেখা পরীক্ষাগুলো হয় সেখানে হয়তো অ্যাজাম্পশনটা জিজ্ঞেসও করে ফেলে। সো সব দিক থেকে এটা খুব ইম্পর্টেন্ট। সো চলো আমরা একটু অ্যাজাম্পশনগুলো দেখে নিই। তো প্রথম অ্যাজাম্পশন আমরা করছি টারজাগি থিওরি রিগার্ডিং কনসোলিডেশন। রিগার্ডিং কিসের জন্য? কনসোলিডেশনে টারজাগির থিওরিটা আমরা পড়ছি এবং তার এগেইনস্টে কিছু কিছু আমাদেরকে অ্যাজাম্পশন মাথায় রাখতে হবে। নাও হোয়াট আর দ্য অ্যাজাম্পশনস? এক নম্বর অ্যাজাম্পশনস কি? এক নম্বর অ্যাজাম্পশনস হচ্ছে সয়েল হোমোজিনিয়াস এন্ড আইসোট্রপিক। বলছি দাদা এইটা তো সব জায়গাতেই আমরা পড়ি, এটার মধ্যে নতুন কি আছে? হ্যাঁ, এটার মধ্যে নতুন একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই যে হয় কি, এই জিনিসটা আমরা পড়ি ঠিকই, বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা মানে কি সেটা অতটা আমরা হয়তো বুঝি না। তো তোমাদেরকে চলো আমি সেই জিনিসটা আগে একটু বলে দিই। হোমোজিনিয়াস এবং আইসোট্রপিক সয়েল বলতে সেই সয়েলটা যেখানে কি তুমি সয়েলের যে কোনো বিভিন্ন জায়গায় যদি চলে যাও তাহলে সয়েলের প্রপার্টি প্রত্যেক জায়গাতে একই রকম পাবে। ধরো এত বড় একটা সয়েল মাস আছে, এটা অনেক বড় একটা সয়েল মাস, ঠিক আছে। তো তুমি যদি এই পয়েন্টে এসে সয়েলের ধরো পারমিয়াবিলিটি বার করলে, এই পয়েন্টে সয়েলের পারমিয়াবিলিটি বার করলে, এই পয়েন্টে সয়েলের পারমিয়াবিলিটি বার করলে, এই পয়েন্টে সয়েলের পারমিয়াবিলিটি বার করলে, পারমিয়াবিলিটি একটা সয়েলের প্রপার্টি, আমরা জানি সেটা। তাহলে এই পুরো সয়েল জুড়ে যে কোনো জায়গায় যদি তুমি পারমিয়াবিলিটি বার করো তো সেই পারমিয়াবিলিটির মানটা কিন্তু একই আসবে। সো তার মানে কি, যখন কোনো সয়েলের বিভিন্ন জায়গায় যে সয়েল প্রপার্টিগুলো যদি আমরা টেস্ট করে তার মান বার করি, তাহলে যদি সেটা সেম পাই, দেন উই উইল সে দ্যাট দ্য সয়েল ইজ হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক। ক্লিয়ার হয়ে গেল? তাহলে হোমোজিনিয়াস আইসোট্রপিক মানে আমরা আজকের পর থেকে নিশ্চয়ই আর কোনোদিনও হচ্ছে ভুলবো না। তো এটা হচ্ছে টারজাগিস ইকুয়েশনের প্রথম অ্যাজাম্পশন। না, দ্বিতীয় অ্যাজাম্পশনটা কি? দ্বিতীয় অ্যাজাম্পশনে টারজাগি বলছে যে আমাদের এই যে কনসোলিডেশন যেটা হবে, সেই যে সয়েল, সেই সয়েলটা কিন্তু ফুললি স্যাচুরেটেড হবে, ফুললি স্যাচুরেটেড। সয়েলটা ফুললি স্যাচুরেটেড হবে এবং থ্রু আউট দ্য কনসোলিডেশন প্রসেসেও স্যাচুরেটেড থাকবে। মানে আমরা যখন সয়েলটার উপর কনসোলিডেশন প্রসেস স্টার্ট হবে তখনও সয়েলটা স্যাচুরেটেড থাকবে, এবং থ্রু আউট দ্য প্রসেস অফ দ্য কনসোলিডেশন, যতক্ষণ ধরে কনসোলিডেশন প্রসেসটা চলবে ততক্ষণ অব্দি সয়েলটা কিন্তু স্যাচুরেটেডই থাকবে। হঠাৎ করে টারজাগি এই পয়েন্টটা ধরতে গেলেন কেন? এই পয়েন্টটা ধরতে গেলেন এই কারণেই যে যদি ধরে নাও সয়েল কণা আছে, তো এবার সয়েল কণার মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, যদি পুরোপুরি ফাঁকা জায়গাগুলো
স্যাচুরেটেড হওয়া মানে কি পুরো ফাঁকা জায়গাগুলো জল দিয়ে ভরে যাওয়া। যদি জল দিয়ে ভরে না গিয়ে যদি ফুললি স্যাচুরেটেড না হয়ে যদি পার্সিয়ালি স্যাচুরেটেড হতো তাহলে কি হতো, তাহলে ফাঁকা জায়গাগুলোর মধ্যে কিছুটা এয়ার থাকতো আর কিছুটা ওয়াটার থাকতো। যদি ফুললি স্যাচুরেটেড না হতো তাহলে কি হতো, ফাঁকা জায়গাগুলোর মধ্যে কিছুটা এয়ার থাকতো কিছুটা ওয়াটার থাকতো। সো এবার আমরা কি জানি, যদি লোড অ্যাপ্লাই করার ফলে যদি বাতাস বেরোয়, বাতাস বেরিয়ে যদি সয়েলে বসে যায় বা দেবে যায় বা সয়েলের কম্প্রেসিবিলিটি হয়, তাহলে আমরা সেটাকে কি বলি, কম্প্যাকশন বা ইনিশিয়াল সেটেলমেন্ট। ঠিক আছে, তাহলে যদি সয়েল পার্সিয়ালি স্যাচুরেটেড হতো তাহলে কিন্তু যখন আমরা লোড অ্যাপ্লাই করতাম তাহলে জলও বেরোতো বাতাসও বেরোতো এবং দুটো কারণের জন্য সয়েল দেবে যেত। কিন্তু যেহেতু বাতাস বেরিয়ে যাওয়াটাকে আমরা কম্প্যাকশন বলি, তাহলে এই প্রসেসটা কিছুটা কম্প্যাকশন হতো কিছুটা কনসোলেশন হতো। সেই কারণে টার্জি কি করলেন, টার্জি কি বললেন যে না, এটা পুরোটাই ওয়াটার থাকবে, পুরোটাই স্যাচুরেটেড থাকবে, সয়েলটা পুরোটাই ওয়াটার থাকবে। তাহলে যদি সয়েল ফুললি স্যাচুরেটেড হলে কি হবে, যেটুকুই জল বেরোবে ভলিউম ততটাই কমবে। ভলিউম কমবে কতটা, যতটুকু জল বেরোবে, আর জল বেরোনোর জন্য ভলিউম কমাকে আমরা কনসোলেশন পাই। ফলে আমরা যে সয়েল স্যাম্পলের টেস্ট করছি সেটাতে আমরা যতটুকু সেটেলমেন্ট পাবো সেটা কিন্তু কম্প্যাকশনের সেটেলমেন্ট পাবো না, শুধুমাত্র আমরা কনসোলিডেশনেরই সেটেলমেন্ট পাবো। ক্লিয়ার হয়ে গেল, বুঝে গেছো তাহলে? দ্যাট ইজ ওয়াই সয়েল ইজ ফুললি স্যাচুরেটেড, এটা টার্জি ধরে নিয়েছিল। ঠিক আছে, এই অ্যাজাম্পশন গুলো না পড়তে পড়তে আমাদের মজা লাগবে। দেখো, যে কোনো সাবজেক্টকে যদি তুমি ভেতর থেকে জানতে যাও তাহলে কি বল, তার ভেতরে ঢুকতে হবে। তার ভেতরে যদি ঢুকো না তাহলে কি বল, জিনিসগুলোকে যখন তুমি তোমার সামনে সব খুলে 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 যাচ্ছে, দেন ইউ উইল গেট ইন্টারেস্ট, একটা আলাদা ইন্টারেস্ট পাওয়া যাবে। ওকে, ঠিক আছে। এবার নেক্সট যে অ্যাজাম্পশনটা তিনি করেছিলেন, তিনি বলেছিলেন যে আর কি, যে আমরা হাইড্রোডাইনামিক ল্যাগ কে তিনি ধরেছিলেন আর প্লাস্টিক ল্যাগ কে তিনি ধরেননি। না, এবার দুটো নতুন টার্ম, কি এটা হাইড্রোডাইনামিক ল্যাগ আর কি প্লাস্টিক ল্যাগ, দাদা বলো এবার। তো হাইড্রোডাইনামিক ল্যাগ মানে কি? হাইড্রোডাইনামিক ল্যাগ মানে হচ্ছে এই যে জল যখন সয়েল থেকে বেরোচ্ছে তারপরে তো কনসোলেশন হচ্ছে, এই জল সয়েল থেকে বেরোতে একটা সময় লাগে, এই সময় লাগাটাকেই আমরা বলি হাইড্রোডাইনামিক ল্যাগ। যা এই যে জলের যে ডাইনামিসিটি হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে, এই বেরোনোর জন্য একটা টাইম কনজিউমিং দরকার, একটা সময় দরকার পড়ে। ঠিক আছে, তো সেই কনসিডারেশনটা কি আমরা হাইড্রোডাইনামিক ল্যাগ বলি। মানে আমরা শুধুমাত্র হচ্ছে যে জল বেরোচ্ছে তার জন্য একটা ল্যাগ হয়ে যাবে হাইড্রোডাইনামিক। আর প্লাস্টিক ল্যাগ কি? এই কনসোলেশন কিন্তু আমি বলেছি দুটো ভাবে হয়, একটা প্রাইমারি কনসোলেশন আর সেকেন্ডারি কনসোলেশন। সেকেন্ডারি কনসোলেশনে কি হয়, সয়েলের যে কণাগুলো হয় সেই কণাগুলোর কিছু রিওরিয়েন্টেশন হয়, তার কিছু ডবল লেয়ার বলো বা অন্যান্য যে ওয়াটার স্ট্রাকচারাল ওয়াটার তাদের এদিক ওদিক হয়, সয়েল কণার কিছু এদিক ওদিক হয়, স্ট্রাকচারাল কিছু পার্থক্য হয়, কিছু প্লাস্টিক পার্থক্য হয়, সেইটাকে আমরা ধরি না। মানে ব্যাপারটা কি, আমরা ধরছি যে শুধুমাত্র এখানে কনসোলিডেশনই হচ্ছে, প্রাইমারি কনসোলিডেশনই হচ্ছে, অন্য কিছু হচ্ছে না। সো বলে আমরা হাইড্রোডাইনামিক ল্যাগকে ধরি আর প্লাস্টিক ল্যাগকে কিন্তু ধরি না। ক্লিয়ার? আচ্ছা, এবার নেক্সট পয়েন্ট আমরা কি, নেক্সট পয়েন্ট আমরা যেটা ধরি সেটা হচ্ছে যে এই যে কনসোলিডেশন, এই কনসোলিডেশন ওয়ান ডাইমেনশনাল হয়। ওয়ান ডাইমেনশনাল মানে কি? ওয়ান ডাইমেনশনাল কনসোলিডেশন হয় মানে কি? ওয়ান ডাইমেনশনাল কনসোলিডেশন হয় মানে আমি এখানে বোঝাচ্ছি, ওয়ান ডাইমেনশনাল কনসোলিডেশন মানে হচ্ছে, প্রথম বলে মিছিল, ওয়ান ডাইমেনশনাল কনসিডারেশন মানে কি? মানে হচ্ছে ধরো আমার সয়েল স্যাম্পল আছে, ঠিক আছে, এবার সয়েল স্যাম্পলে আমি এদিকে একটা আমি ইনপারমিয়েবল একটা স্টিল প্লেট লাগিয়ে দিলাম, আর সয়েল স্যাম্পলের এদিকেও আমি একটা ইনপারমিয়েবল স্টিল প্লেট লাগিয়ে দিলাম। ইনপারমিয়েবল স্টিল প্লেট মানে কি? এখান দিয়ে জল বেরোতে পারবে না। পারমিয়েবল মানে জল বেরোনো যায়, আর ইনপারমিয়েবল মানে জল বেরোতে পারবে না। তাহলে আমি এদিকেও একটা ইনপারমিয়েবল লেয়ার লাগিয়ে দিয়েছি, এদিকেও একটা ইনপারমিয়েবল লেয়ার লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এদিকগুলোতে পারমিয়েবল বা পোরাস লেয়ার আছে, এদিকেও পোরাস লেয়ার আছে। ক্লিয়ার? তাহলে এবার ধরো আমি এই সয়েলের উপর লোড চাপাচ্ছি,
তাহলে লোড চাপানোর জন্য কনসুলেশন হবে, কনসুলেশন হওয়া মানে কি মাঝখান থেকে জলগুলো ওয়াটারগুলো বেরোবে। তাহলে কোন দিক দিয়ে বেরোবে? এদিক দিয়ে কি বেরোতে পারবে? এদিক দিয়ে কি বেরোতে পারবে? পারবে না, কেন কি এদিকে আমি অলরেডি কনফাইন্ড করে দিয়েছি উইথ ইম্পারমিয়েবল লেয়ার্স। সো জল যে বেরোবে সেটা আইদার এদিক দিয়ে বেরোবে বা এদিক দিয়ে বেরোবে। সো একটা জিনিস খেয়াল করো, এই যে জলের যে মুভমেন্ট হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র ভার্টিক্যাল ডাইরেকশনে হচ্ছে, শুধুমাত্র ভার্টিক্যাল ডাইরেকশনে হচ্ছে, আইদার উপরে বাড়ছে বা নিচে নামছে। তার মানে এই জলের যে পথ সেটা শুধুমাত্র একটা ডিরেকশনই হচ্ছে, একটা অ্যাক্সিস বরাবরই হচ্ছে, সেটা ওয়াই অ্যাক্সিস ধরে নিচ্ছি আমি, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে, উপরে উঠছে বা নামছে, কিন্তু অ্যাক্সিসটা তো সেম, মানে এই বরাবরই জলটা যাওয়া আসা করবে। সো এই জিনিসটাকেই বলা হচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল ড্রেনেজ অফ সয়েল, এই সয়েল ওয়াটার। সয়েল ওয়াটারের শুধুমাত্র একদিকই গতিপথ, সয়েল জল এদিকেও যেতে পারবে না এদিকেও যেতে পারবে না, তাহলে গতিপথ কোন দিকে? অনলি ওয়ান ডাইরেকশন। সো এই কেসটাকেই আমাদের ধরেছিলেন হচ্ছে টারজিকি। এবং এর ফলে একটা জিনিস কি হবে খেয়াল করো, এর ফলে সয়েল যে দেবে যাবে তাহলে দাববে কোন দিকে? অবশ্যই ভার্টিক্যাল ডিরেকশনই দাববে, তাই না? সয়েল তো যদি এদিকে কনফাইন্ড থাকে তাহলে সয়েলের জল বেরোবে এদিক দিয়ে, তাহলে সয়েলের যে দেবে যাওয়া সে দেবে যাওয়াও কোন দিকে হবে? এই বরাবরই হবে, মানে ভার্টিক্যাল ডিরেকশন বরাবরই সেটেলমেন্টও হবে। সেটেলমেন্টটাও আমার ভার্টিক্যাল ডিরেকশন বরাবরই কিন্তু হবে। জলও আমার ভার্টিক্যাল ডিরেকশন বরাবরই বেরোবে, সেটেলমেন্টও আমাদের ভার্টিক্যাল ডিরেকশন বরাবরই হবে। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো সেটেলমেন্ট আমরা তাহলে শুধু পেলাম ভার্টিক্যাল ডিরেকশন বরাবর, দ্যাট মিনস অনলি আমরা ডেল এইচ, হাইট যদি এইচ হয়, হাইট যদি এইচ হয় এবং সেটেলমেন্ট যদি ধরো ডেল এইচ পরিমাণ হয়, তার মানে আমরা শুধুমাত্র ডেল এইচ, শুধু হাইটের পরিবর্তন দিয়ে আমরা সেটেলমেন্টকে বোঝাচ্ছি বা বোঝাতে পারবো অ্যাজ পার টারজিগিস কনসেপ্ট বা টারজিগিস থিওরি। এবং টারজিগি যে লাস্ট যে অ্যাজাম্পশনটা ধরেছিলেন সেই অ্যাজাম্পশনটা হচ্ছে যে আমাদের যে ফ্লোটা হবে সেই ফ্লোটা ল্যামিনার হবে। ফ্লো মানে কি? এই জলের যে সয়েলের মধ্যে যে জলের যে ফ্লো বা বেরিয়ে যাওয়া, এক্সপেল আউট অফ দ্য পোর ওয়াটার, সেটা হবে ফ্লো হবে ল্যামিনার। অ্যান্ড কি হবে? ডার্সিস ল উইল বি ভ্যালিড, ডার্সিস ল উইল বি ভ্যালিড। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে আমরা যে এই কনসোলিডেশনে যে জল বেরোনো, মানে সয়েলের মধ্যে যে জল বেরোনো গল্পটা আমরা করছি, যতটা জল বেরোনো ততটা দেবে যাবে। তো সেই কেসটা বলছে যে এই জল বেরোনো কোন থিওরি দিয়ে বেরোতে পারে? ডার্সিস ল থিওরি দিয়ে বেরোতে পারে। আর ডার্সিস ল কি বলে? ডার্সিস ল বলে ভি ভ্যারিজাস কে, সরি আই, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, এবং সেটা কি হয়? ভি ইকুয়াল টু কে আই। অর্থাৎ আমরা এই ইকুয়েশনটাকে কিন্তু আমাদের এইখানে বা টারজিগিস থিওরি যখন আমরা করব তখন কিন্তু আমরা এই ইকুয়েশনটাকে লাগাতে পারবো। সো ভি ইকুয়াল টু কে আই কিন্তু ভ্যালিড। এবার এই যে বললাম তোমাকে অ্যাজাম্পশন গুলো থেকে প্রশ্ন দেবে, হয়তো তোমাকে এরকম প্রশ্ন দিল যে ডার্সিস ল টারজিগিস থিওরিতে অফ কনসোলিডেশনে কি ভ্যালিড না ভ্যালিড না? ঠিক আছে, কে বলো পার্সিয়ালি ভ্যালিড, ফুললি ভ্যালিড। সো দিস ইজ দ্য আনসার। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ফলে টারজিগি তার যে থিওরিটা দিয়েছিলেন বা তার যে ডিরাইভেশনটা দিয়েছিলেন রিগার্ডিং কনসোলিডেশন বা প্রাইমারি কনসোলিডেশন, তার যে অ্যাজাম্পশনস গুলো ছিল সেগুলো কিন্তু আমরা দেখে ফেললাম। এবার কি বলেছিলেন টারজিগি? এই থিওরির পুরো ডিরাইভেশনটা তোমরা বইতে আছে, খুব দরকার না হলে সেভাবে এখন পরীক্ষার জন্য, আমাদের এই কম্পিটিটিভ পরীক্ষার জন্য দরকার পড়ে না। বাট কি দিয়েছিলেন, কি সেটার মানে সেটা কিন্তু জানাটা খুব দরকার। তো টারজিগি যে থিওরি দিলেন সেটা যদি আমরা ডিরাইভেশনটা লাস্ট স্টেজে এসে দেখি, তাহলে তিনি বললেন যে ডেল ইউ বাই স্মল ইউ, এটা ডেল ইউ বাই ডেল টি ইজ ইকুয়াল টু সিভি ইন্টু ডেল টু ইউ বাই ডেল জেড, ডেল জেড স্কোয়ার, ডেল জেড স্কোয়ার। এটার মানে কি? এখানে টার্মিনোলজি গুলোকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই যে ইউটা হচ্ছে ইউ স্ট্যান্ডস ফর এক্সেস পোর ওয়াটার প্রেশার, এক্সেস পোর ওয়াটার
প্রেসার। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে টি আর এটা হচ্ছে জেড। টি হচ্ছে টাইম ফর এই যে জিনিসটা যেটা হচ্ছে, মানে আমাদের যে পোর ওয়াটার প্রেসার বেরোচ্ছে তার জন্য টাইম ফর দ্যাট এক্সেস পোর ওয়াটার প্রেসার রিলিজ হওয়ার জন্য টাইম। আর জেড হচ্ছে থিকনেস, জেড হচ্ছে থিকনেস অফ দ্য সয়েল, যেটা আমরা করছি যে সয়েলের কনসেন্ট্রেশন বার করছি কনসার্ন, যেই সয়েলের আমরা বার করছি কনসেন্ট্রেশন তার থিকনেস হচ্ছে জেড। তাহলে আর সিভি কি? সিভি হচ্ছে একটা নতুন টার্ম, সেটা কিনা আমি একটু পরে বলছি। তার আগে আমরা এই দুটো জিনিসকে ভালো করে বুঝে নিই যে হঠাৎ করে ডি, ডেল ইউ আর ডেল টি কি জিনিসটা। তো ডেল ইউ ডেল টি হচ্ছে সেই জিনিসটা পোর ওয়াটার প্রেসার, যে সময়ের রেসপেক্টে পোর ওয়াটার প্রেসার বেরোবে। দেখো টার্জেকি যেটা করেছিলেন সেটা হচ্ছে কনসলিডেশনকে তিনি সম্পূর্ণভাবে দায়ী করেছিলেন পোর ওয়াটার প্রেসার বেরোনোটাকে। মানে বলছেন উনি, টার্জেকির কথা হচ্ছে এটা যে যতটা কনসলিডেশন হবে বা সয়েল যতটা কনসলিডেশনের কারণে দেবে যাবে, সেইটা সম্পূর্ণভাবে তার জন্য দায়ী হচ্ছে পোর ওয়াটার প্রেসার বেরিয়ে যাওয়া। পোর ওয়াটার প্রেসার বেরিয়ে যাবে বলেই কনসলিডেশন হবে। আমি এর আগের দিন জিনিসটাকে ভালো করে দেখিয়েছি, আজকে আমি আরেকবার বলে দিচ্ছি যে ধরো আমরা একটা এরকম একটা সয়েল স্যাম্পল আছে, সয়েল স্যাম্পলের উপর আমরা লোড দিলাম। ঠিক আছে, লোড দিলাম, এই লোডটাকে আমরা ধর স্ট্রেসটাকে আমরা শুধু সিগমা দিয়ে ধরছি। তাহলে যদি এই সয়েল স্যাম্পলটা যদি তিন দিক দিয়ে এরকম বদ্ধ থাকে, ঠিক আছে, মানে জল কোনো দিক দিয়ে বেরোতে পারছে না, এই দিক দিয়েও বেরোতে পারছে না, আমি এর উপর লোড চাপিয়েছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই যে লোডটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগ নেবে হচ্ছে সিগমা ড্যাশ, যেটাকে আমরা বলি এফেক্টিভ স্ট্রেস, যেটা কে নেয় হচ্ছে সয়েল কণা। এই লোডের দুটো ভাগে ভাগ হয়ে যাবে। ধরো একটা বড় বোঝা নিলে, ঠিক আছে, বড় বোঝা নিচে তুমি আছে, তোমার ভাই আছে, তোমার হাইট সেম, বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে মাথায়, তাহলে এই তোমার দুজন মিলে ধরে আছে, তাহলে কি বোঝাটা লোড একটা পোর্শন তুমি নিচ্ছে, একটা পোর্শন তোমার ভাই নিচ্ছে। ঠিক একই রকম ভাবে এখানে লোড চাপিয়েছে, একটা পোর্শন নিচ্ছে সয়েল আর একটা পোর্শন নেয় হচ্ছে তোমার পোর ওয়াটার, মানে যে জল আছে এর মধ্যে, সেই পোর মানে হচ্ছে ফাঁকা জায়গার মধ্যে যে জল আছে সে নেবে। তাহলে এই টোটাল লোড দুটো ভাগে পার্ট হয়ে যায়, একটা হচ্ছে সয়েল নেয়, একটা হচ্ছে জল নেয়। সয়েল যেটা নেয় সেটাকে আমরা বলি এফেক্টিভ স্ট্রেস, জল যেটা নেয় সেটাকে বলি পোর ওয়াটার প্রেসার। ঠিক আছে, এবার যদি আমি এখান থেকে জলকে বেরিয়ে যেতে দিই, তাহলে কি হবে? জল যত বেরোবে সয়েল তত দেবে যাবে, মানে এই পোর ওয়াটার প্রেসার আস্তে আস্তে জিরোর দিকে যাবে, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। যে লাস্ট যখন কনসুলেশন হয়ে যাবে তখন কি হবে? সিগমা ইকুয়াল টু সিগমা ড্যাশ হয়ে যাবে এবং পোর ওয়াটার প্রেসার আমাদের জিরো হয়ে যাবে। এই ডিকেন্ডিং আমি আগের দিন বলেছি, পুরো ব্যাপারটা বুঝিয়েছি। ঠিক আছে, তার মানে কি টার্জেকি এটাই বলতে চাইছেন যে এই যে কনসুলেশন হওয়ার জন্য দায়ী হচ্ছে এই পোর ওয়াটার প্রেসারটা বেরিয়ে যাওয়া, বা জলের জন্য প্রেসারের জন্য জলটা বেরিয়ে যাওয়াই হচ্ছে কনসুলেশনের জন্য দায়ী কাজ, মানে একমাত্র দায়ী। তো সেটাই বলছে যে পোর ওয়াটার প্রেসার যেটা বেরোবে টাইমের রেসপেক্টে তার যে ভ্যারিয়েশন, পোর ওয়াটার প্রেসার যে বেরোবে টাইমের রেসপেক্টে তার যে ভ্যারিয়েশন, তার সাথেই একটা রিলেশনের কথা তিনি বলছেন। সেটা কি রিলেশন? সেটা হচ্ছে সেই পোর ওয়াটারের প্রেসার থিকনেস, সয়েল স্যাম্পেলের, এই যে সয়েল স্যাম্পেল, এই সয়েল স্যাম্পেলের থিকনেস যদি জেড হয়, তাহলে সেই জেড এর সাথে পোর ওয়াটার প্রেসারের কি সম্পর্ক, ঠিক আছে, সেটা কি একটা টার্মিনোলজি সিভি দিয়ে বলছেন। তাহলে কি ব্যাপারটা? কি ব্যাপারটা হচ্ছে যে টাইমের সাপেক্ষে, ঠিক আছে, কনসোলিডেশন কার জন্য হচ্ছে? পোর ওয়াটারের জন্য হচ্ছে। তো পোর ওয়াটারের সাথে টাইমের যে সম্পর্ক, কেন কি দেখো আমাদেরকে কনসোলিডেশন কিন্তু টাইম লং টার্ম প্রসেস, এটা আমরা পড়েছি। তো লং টার্ম প্রসেস যখন, তার মানে অবশ্যই সময়ের সাথে কনসোলিডেশন একটা সম্পর্ক আছে এবং সেটা আমাদেরকে বার করতে হবে, জানতেও হবে। তো সেটাই বলছে যে সময়ের সাথে কনসোলিডেশনের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে তিনি কনসোলিডেশন না করে পোর ওয়াটার দিয়ে বলছেন। কেন কি একই ব্যাপার, কারণ তিনি মনে করেন যে কনসোলিডেশন ইজ অনলি ডান বাই দিস পোর ওয়াটার, রিলিজ অফ দ্য পোর ওয়াটার। ঠিক আছে, এবং সেই পোর ওয়াটার থিকনেসের সাথেও কিভাবে রিলেটেড তার একটা কোরিলেশন তিনি এই থিওরি দিয়ে বার করেছেন।
এবার এই জিনিস এই টার্মটাকে আমরা ভালো করে বুঝবো। টাইমের রেসপেক্টে পোর ওয়াটার ফেজের ব্যাপারটা বুঝে গেলাম। এবার আমাদেরকে বুঝতে হবে থিকনেসের রেসপেক্টে ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে ধরো এরকম একটা সয়েল স্যাম্পল আছে, ঠিক আছে। আমরা যেহেতু বললাম যে দার্জিলিং সবসময় ওয়ান ডাইমেনশনাল কনসিডারেশন করেছে, ফলে আমরা দুদিককে এরকম করে ঘিরে দিলাম সয়েল স্যাম্পলে, মানে এই পাশ দিয়ে জল বেরোতে পারবে না। এই হচ্ছে আমাদের সয়েল স্যাম্পল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সয়েল স্যাম্পল। ওকে, এবার ধরে নাও এদিকেও পোরাস, এদিকেও আমি একটা পোরাস স্টোন লাগিয়েছি, মানে ফাঁকা জায়গায় দিতে মানে জল পাস করতে পারে। একই রকম ভাবে এদিকেও আমি একটা পোরাস স্টোন লাগিয়েছি, মানে জল এদিক দিয়েও বেরোতে পারে, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, জল বেরোনোর কটা রাস্তা? জল বেরোনোর দুটো রাস্তা। একটা হচ্ছে জল উপর দিক দিয়েও বেরোতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ জল নিচ দিয়েও বেরোতে পারে। আর জল বেরোনোর রাস্তাকে আমরা ড্রেনেজ সিস্টেম বলি। সো এই সয়েলের মধ্যে, এটা তো সয়েল স্যাম্পল, এই সয়েলের মধ্যে যে জল আছে সে জল কত দিক দিয়ে বেরোতে পারে? অবশ্য ডাইমেনশন কিন্তু একটাই, কিন্তু দিক কটা? দুটো দিক দিয়ে বেরোতে পারে, উপর দিক দিয়েও বেরোতে পারে, নিচ দিক দিয়েও বেরোতে পারে। ফলে এক্ষেত্রে আমরা যে ড্রেনেজ যে পাথ হবে সেটা দুটো, ভালো করে বলি, দুটো ড্রেনেজ পাথ, মানে উপর দিয়েও বেরোতে পারছে, নিচ দিয়েও বেরোতে পারছে। আমি দুদিকেই পোরাস স্টোন লাগিয়েছি, বা পোড়া সয়েল লাগিয়েছি, বা পারমিয়েবল সয়েল রেখেছি। অন্য একটা সয়েল রেখেছি, অন্য একটা পারমিয়েবল সয়েল রেখেছি, অন্য একটা পারমিয়েবল সয়েল রেখেছি, ঠিক আছে। তাহলে দুদিক দিয়ে বেরোতে পারে। ফলে এখানে যে ড্রেনেজ পাথ সেটা কিন্তু দুটো। ক্লিয়ার? আচ্ছা, যদি ধরো এবার এটার আমি একটা জিনিস দেখে নিই, ড্রেনেজ পাথ দুটো, তারপর আমি পরে আসছি। তাহলে বলতে পারো যে সয়েলটা যদি আমি মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে নিই, ঠিক আছে, তাহলে কি এই মাঝখানের এদিকের যে সয়েলগুলো যখন প্রেসার আসবে উপর থেকে, তখন এই যে জলটা বেরোবে, মাঝখানের যে নিচের যে জলটা, সেটা কোন পাত দিয়ে বেরোবে? অবশ্যই যে কাছাকাছি যে পাতটা পাবে সেদিক দিয়ে বেরোবে। নিশ্চয়ই এখান থেকে উঠে গিয়ে উপরে এতটা পাত ট্রাভেল করে বেরোবে না, এই পাতটা তার কাছে বেশি। যেহেতু এই লাইনের মিডিল লাইনের নিচে আছে, ফলে এই পাতটা তার কাছে কম, ফলে জল কিন্তু কম ডিস্টেন্স ট্রাভেল করে নিচ দিয়ে বেরিয়ে যাবে। আবার এই সেন্টার লাইনের উপরে যে জলের পার্টিকেলটা আছে, যখন চাপ আসবে সে কিন্তু এই লাইনটা দিয়ে, এই উপরের পাতটা দিয়ে বেরোবে। তাহলে এই মাঝখান সেকশনটার নিচের দিকগুলো নিচ দিয়ে বেরোবে, মাঝখান সেকশনটার উপরের জলগুলো উপর দিক দিয়ে বেরোবে। ক্লিয়ার? ব্যাপারটা বুঝে গেছো? এবার একটা জিনিস খেয়াল করো, আচ্ছা এই যে জলটা যখন বেরোচ্ছে, তাহলে কোন সয়েল পার্টিকেলটার উপর সবচেয়ে বেশি স্ট্রেস কাজ করছে? স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে যে বেশি চাপে আছে। আমরা বলি না প্রচন্ড স্ট্রেস আছে, প্রচন্ড, মানে সবচেয়ে বেশি চাপে কে আছে? কি আছে সবচেয়ে বেশি চাপে? সবচেয়ে বেশি চাপে আছে তোমার হচ্ছে এই সয়েল পার্টিকেলটা। কেন কি? এইখানে একদম ধারে, একদম উপরে যে সয়েল পার্টিকেলটা আছে, সেই সয়েল পার্টিকেলটা ধরো একটুখানি চাপ লাগলো, কিন্তু টুক করে বেরিয়ে গেল। মানে ধরো তোমাদের 10 জন বন্ধু আছে, তোমার স্যার একটা টাস্ক দিয়েছে কিছু করবার জন্য, ঠিক আছে। এবার ধর যেই একজন টাস্ক যে উপরের দিকে আছে, ধরো একদম সাইডে বসে আছে, এ বাবা এই কাজটা কঠিন, টুক করে বাইরে পালিয়ে গেল। তাহলে এর উপর কি স্ট্রেস এলো না? পেরিয়ে গেল, তো সঙ্গে সঙ্গে পেরিয়ে গেল। সবচেয়ে বেশি স্ট্রেস কার আসবে? এই মাঝের লেয়ারে যে কণাগুলো থাকবে তাদের উপর সবচেয়ে বেশি স্ট্রেস আসবে। কেন কি? তাদেরকে সবচেয়ে বেশি পাথ ট্রাভেল করে গিয়ে বেরোতে হবে। ফলে এইখানকার স্ট্রেস সবচেয়ে বেশি, এখানকার সয়েল কণার স্ট্রেস তার চেয়ে একটু কম, এখানকার সয়েল কণার স্ট্রেস তার চেয়ে একটু কম, এখানকার সয়েল কণার স্ট্রেস তার চেয়ে একটু কম। আবার এইভাবে একইভাবে এখানকার সয়েল কণার স্ট্রেস সবচেয়ে বেশি, এটা আরেকটু কম, এটা আরেকটু কম। ক্লিয়ার? এবার আমরা যদি পিজোমিটার লাগাই, না হোয়াট ইজ পিজোমিটার? আমি পড়িয়েছি পিজোমিটার ম্যানোমিটার পড়াতে গিয়ে। পিজোমিটার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আমরা কোনো ফ্লুইডের প্রেসার মাপতে পারি, ঠিক আছে। স্ট্রেস মানে তো প্রেসারই। তো ধরো আমি এখানে একটা পিজোমিটার লাগালাম, এখানে আমি একটা এরকম পিজোমিটার লাগালাম, ক্লিয়ার? আবার ধরো আমি এখানে একটা পিজোমিটার লাগালাম, সরি এখানে একটা পিজোমিটার লাগালাম, আবার ধরো আমি এখানে একটা পিজোমিটার লাগালাম, আবার ধরো আমি এখানে একটা পিজোমিটার লাগালাম। ক্লিয়ার? তাহলে চারটে থেকে আমি চারটে পিজোমিটার লাগালাম। এবার তুমি খেয়াল করে দেখো, যেহেতু এখানে স্ট্রেস বেশি,
তাহলে এখান দিয়ে জল বেশিটা উঠবে, এতটা উঠবে। এখানকার সয়েল কণাটার উপর স্ট্রেস কম আছে, তাহলে এ একটু কম রাইজ করবে। আবার এই জায়গাটার কি জল কণার স্ট্রেস বেশি, এই জায়গাটার কণাটার, ফলে এ একটু বেশি রাইজ করবে। আবার এই জায়গাটার কণাটার স্ট্রেস কম, তাহলে সে একটু কম রাইজ করবে। ক্লিয়ার? এবার যদি আমরা এই তিনটে এই যে পিজোমিটারের হাইট গুলোকে যদি আমরা এরকম করে দাগ টানি, তাহলে শেপটা কিরকম হয়? এরকম হয়, একটা কার্ভ ফরমেশন হয়। ঠিক আছে, এই কার্ভটাকেই বলা হয় আইসোক্রোন। তোমাদের একটা প্রশ্ন আসতে পারে এখানে, আইসোক্রোন। এই যে কার্ভটা হলো পিজোমেট্রিক হাইটের, বিভিন্ন জায়গার বিভিন্ন স্ট্রেস কন্ডিশন হওয়ার জন্য সয়েলে জলে তাদের যে প্রেসার হেড গুলোকে যখন আমরা একসাথে একটা লাইন দিয়ে কানেক্ট করছি, তখন যে লাইনটা পাই সেটা হচ্ছে তোমার আইসোক্রোন। এই জিনিসটাকে বলা হচ্ছে এইটাকে। এটা কি পোর ওয়াটারের প্রেসারের, পোর ওয়াটার প্রেসার থিকনেস বরাবর আমরা এটা কি করেছি সেটাই তো বার করেছি। এই পুরো থিকনেস বরাবর কোন জায়গায় কোন পয়েন্টে কত জলের প্রেসার সেটা তো আমরা পিজোমিটারতে বার করলাম। তাহলে এই জিনিসটাই এটা বলছে, এই ডেল টু ইউ বাই ডেল জেড স্কোয়ার। এটা কি বলছে না, এই যে প্রেসার, এই প্রেসারের পার্থক্যটাকেই বা এই প্রেসারের যে ব্যাপারটা হবে, প্রেসারের পরিবর্তন যেটা হবে থিকনেস বরাবর, মানে এখানে প্রেসার কত হবে, এখানে প্রেসার কত হবে, এখানে প্রেসার কত হবে, এখানে প্রেসার কত হবে, সেই জিনিসটাই বলে হচ্ছে এই টার্মিনোলজিটা। ঠিক আছে, তাহলে প্রথম টার্মিনোলজি তার যে কি বলে, বলে যে সময়ের সাথে সাথে কি পোর ওয়াটার প্রেসারের পরিবর্তন হবে এবং তার সাথে সাথে থিকনেসের সাথে সাথে পোর ওয়াটার প্রেসারের কি পরিবর্তন হবে, সেই দুটো জিনিসের মধ্যে একটা কোরিলেশন করে। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যখন আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, তাহলে এটাকে কি বলে আইসোক্রোন। না, এটা থাকে, এটা পরে লাগবে। ওকে, এবার ধরো এইখানে যদি এর থিকনেস যদি জেড হয়, সয়েল স্যাম্পেলের থিকনেস যদি জেড হয়, তাহলে এইখানে এই সয়েলের ক্ষেত্রে সয়েলের ম্যাক্সিমাম ট্রাভেল ডিস্টেন্স বা ড্রেনেজ পাথের লেন্থ কতটা, ম্যাক্সিমাম কোন একটা সয়েলের মধ্যে অবস্থিত যে জল কণার ম্যাক্সিমাম ড্রেনেজ পাথ কতটা। তাহলে তুমি বলবে যে দাদা এইখানে যে লেয়ার যে জলের কণাগুলো আছে সয়েলের মধ্যে, সেই সবচেয়ে বেশি পাথ ট্রাভেল করছে, তাই না? কেন কি এর যে এটা আছে সেটা একটু কম পাথ ট্রাভেল করছে, এখানে আছে সেটা একটু কম পাথ করছে, আবার এখানে যে আছে সে একটু কম পাথ করছে। ফলে এই লেয়ারে যে কণাগুলো আছে তারাই সবচেয়ে বেশি দূরত্ব ট্রাভেল করছে বেরোনোর জন্য। ঠিক আছে, তাহলে এই ম্যাক্সিমাম পাথ লেন্থ কতটা? ম্যাক্সিমাম পাথ লেন্থ হচ্ছে z/2। তাহলে বুঝলাম, যদি দুটো লেয়ার থাকে ড্রেনেজ সিস্টেমে, যদি দুদিকে দুটো ড্রেনেজ সিস্টেম থাকে, তাহলে আমাদের যে এফেক্টিভ যে পাথ হয়, সয়েল ওয়াটারের বেরোনোর যে এফেক্টিভ পাথ হয় বা ড্রেনেজ পাথ হয়, সেটা কিন্তু z/2 হয়ে যায়। ক্লিয়ার? এটা কিন্তু আমাদের নিউমেরিক্যালসে লাগবে, সেই জন্য বলে রাখলাম। তার মানে তোমাকে যদি বলে দেয় যে একটা সয়েল স্যাম্পল আছে, তার দুদিকে ড্রেনেজ সিস্টেম আছে বা দুদিকে পোড়া স্টোন দুটো লাগিয়ে দিয়েছি, তাহলে সেক্ষেত্রে সয়েল স্যাম্পলের হাইট যদি 10 মিটার হয় বা জেড হয়, তাহলে তোমাকে যে এফেক্টিভ হাইট যেখানে বসাতে হবে, যেখানে হাইটের কনসার্নটা আছে, সেখানে কিন্তু z/2 বসাতে হবে। আর যদি এটা এই সেম কেসটা মিটিয়ে করি, আমাদের একটু বেশি কি বলবো ঘিচিমিচি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা ছোটবেলায় ঘিচিমিচি কথাটা খুব ইউজ করতাম, সো আই হ্যাভ ইউজড দ্যাট। তো সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে ধরো এই দিকটাও ইমপারমিয়েবল, এদিকটাও ইমপারমিয়েবল, এদিকটাও ইমপারমিয়েবল, তিন দিকে ইমপারমিয়েবল, শুধুমাত্র ওপর দিকটা পোরাস, শুধুমাত্র ওপর দিকটা পোরাস। এরকম ক্ষেত্রে সয়েলের যে ড্রেনেজ পাথ হবে, ধরো যে ড্রেনেজ পাথ হবে, সেটা ম্যাক্সিমাম ড্রেনেজ পাথ কত? অবশ্যই এইখানে যে সয়েল কণার মধ্যে যে ওয়াটার গুলো আছে, তাকে সবচেয়ে বেশি ট্রাভেল করতে হবে, জেড ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, তারপরে সে বেরোতে পারবে। তাহলে এখানে ড্রেনেজ পাথ জেড। যখন দুটো লেয়ার থাকবে, যখন, তাহলে আমরা যদি এটাকে এইভাবে লিখি এখানে পাশে,
যখন ডবল লেয়ার ড্রেনেজ তখন ড্রেনেজ পাথ ডি ইকুয়াল টু হচ্ছে Z/2। আর যখন কি হচ্ছে সিঙ্গেল লেয়ার ড্রেনেজ তখন ড্রেনেজ পাথ ডি ইকুয়াল টু Z। আশা করি এটা বুঝতে খুব একটা বেশি মাথা কাটাতে হবে না, সো ইজি জিনিস। ওকে, নাও এখানেও যদি আমরা পিজোমিটার লাগাই, এখানেও ধরো আমরা 4টে জায়গায় পিজোমিটার লাগালাম, এটা তোমরা বলবে কিন্তু তোমরা মাথা কাটাও, সব আমি বলিয়া দেব না। ধরো আমরা এখন 3টে পিজোমিটার লাগালাম, ঠিক আছে? তাহলে তোমরা বলো এই পয়েন্টে যে জলের কণাটা থাকবে তার স্ট্রেস কতটা হবে? ধরে নিচ্ছি এতটা। আচ্ছা, এইখানে যে জলের কণাটা থাকবে তার স্ট্রেস এটা হচ্ছে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে, কেন কি অনেক বেশি পাথ, এটা হচ্ছে অনেক বেশি পাথ ট্রাভেল করতে হচ্ছে, তাহলে তার চেয়ে বেশি হবে। আবার এইখানে যে কণাটা আছে জলের কণা তার উপর স্ট্রেস কি এটা হচ্ছে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে, কেন কি একে আরো বেশি পাথ ট্রাভেল করতে হচ্ছে, তাহলে এই স্ট্রেসটা আরো বেশি হবে। ফলে আমরা যদি যে লাইনটা পাবো এখানে আইসোক্রোন যেটা পাবো সেটা এরকম। আশা করি বোঝাতে পেরেছি। এটা হচ্ছে আইসোক্রোন যদি পাথটা আমার সিঙ্গেল ড্রেনেজের হয়, ঠিক আছে? সো আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝে গেছো। এবার চলে আসি সিভি। নাও হোয়াট ইজ সিভি? সিভি আমরা একটা নতুন টার্মিনোলজি পেলাম ফ্রম দা টারজাগিস ইকুয়েশন থেকে, এটাকে টারজাগিস ইকুয়েশনও বলে। টারজাগিস ইকুয়েশন থেকে আমরা নতুন একটা টার্ম পেলাম সিভি। সিভি কে বলা হয় হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কনসিডারেশন। কি বলা হয়? কোএফিসিয়েন্ট অফ কনসিডারেশন। কোএফিসিয়েন্ট অফ কনসিডারেশন সিভি। এবার তাহলে সিভি আমাদের ইউনিট কি হবে, বা সিভির ডেফিনেশন কি? সিভি কে আরো একটা ভাবে সিভি কে ডিফাইন করা হয়, সেটা কি আমি পারমিয়াবিলিটি চ্যাপ্টারে তোমাদেরকে বলেছিলাম। তো সিভি ইকুয়াল টু নাথিং বাট কে বাই এমভি ইন্টু গামা ডাব্লিউ। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফর্মুলা। এটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা, ভিভিআই, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, সিভি ইকুয়াল টু কে বাই এম বাই সি। এটা একটা প্রসেস টু ডিটারমাইন দ্য সিভি। ঠিক আছে, সিভি বার করো, এটা একটা প্রসেস যেখানে কে কি? কে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি। এমবি কি? এমবি আমরা আগের দিনই পড়েছি। এমবি হচ্ছে কি? এমবি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। আমরা আগের দিন পড়েছি এমবি ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। নাও হোয়াট ইজ এমবি আমরা আরেকবার একটু দেখে নিই। এমবি মানে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম এমবি ইকুয়াল টু হচ্ছে ডেল ভি বাই ভি উইথ রেসপেক্ট টু ডেল সিগমা ড্যাশ, ডেল সিগমা ড্যাশ, অর্থাৎ ভলিউমের পরিবর্তন উইথ রেসপেক্ট টু ইনিশিয়াল ভলিউম উইথ রেসপেক্ট টু হচ্ছে তোমার স্ট্রেসের পরিবর্তন, এফেক্টিভ স্ট্রেসের পরিবর্তন, এটা হচ্ছে এমভি। আচ্ছা, আমরা আগের দিন করেছিলাম কি? এই ডেল ভি কে আমরা কি করেছিলাম? ডেল ভি কে আমরা দেখেছিলাম যে যদি কি হয়, শুধুমাত্র ওয়ান ডাইমেনশনাল আমার জিনিসপত্র হয়, তাহলে আমরা এটাকে শুধুমাত্র টারজাগিস ইকুয়েশনের ক্ষেত্রে আমরা দেখলাম কনসোলেশন বা কমে যাওয়াটাকে শুধুমাত্র আমরা ভার্টিক্যাল ডিস্টেন্সের রেসপেক্টে দেখছি, তাহলে আমরা এটাকে ডেল এইচ বাই এইচও লিখতে পারি। মানে ভলিউমের পরিবর্তনকে আমরা সবটাই কি দেখছি? হাইটের পরিবর্তন হিসেবে দেখছি, কারণ দুই দিক দিয়ে আমরা কনফাইন করে দিয়েছি। এটা আমরা বললাম সাইড থেকে পার্শ্বীয় ভাবে আমরা কনফাইন করে দিয়েছি সয়েলকে, তাহলে হাইটের পরিবর্তন কি আমরা এখানে ভলিউমের পরিবর্তন পাবো। সো সেটাকে আমরা এইভাবে লিখতে পারি ইন্টু 1 বাই সিগমা ডেল সিগমা ড্যাশ। আবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এই জিনিসটাকে আমরা এইভাবেও লিখতে পারি কি না, E0 বাই 1 প্লাস E0, সরি ডেল ই 1 বাই E0 বাই 1 প্লাস ডেল সি। মানে এই এইচ কে লিখতে পারি 1 বাই 1 প্লাস
ই নট, ডেলকে লিখতে পারি আমরা 1 প্লাস ই নট। এবার বলবো যে দাদা কেন আমরা লিখলাম, এটা মিটিয়ে দিতে দরকার হচ্ছে না। এইচ কে আমরা বা বলতে পারি যে ভি কে দিয়ে বোঝাই তাহলে হবে। ভি কে আমরা 1 প্লাস ই নট কেন লিখছি, ভি এর জায়গায় আমরা 1 প্লাস ই নট লিখছি, বা বলতে পারো ভলিউমকে আমরা ই এর রেসপেক্টে বার করছি। কেন কি কারণ হচ্ছে আমরা ভলিউমকে কি বলতে পারি, ভলিউম অফ সলিড এবং ভলিউম অফ ভয়েড এই দুটো দিয়ে পার্থক্য করে নিতে পারি তো সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এটা করা হয়। আমি তোমাদেরকে এটা করে দিতে পারি, কিন্তু আমি এখন করছি না। তোমরা একটু মাথা খাটাও তো, কেন এটাকে 1 প্লাস ই জিরো টার্মে এইভাবে লেখা যেতে পারে, একটু তোমরা মাথা খাটাও। ওকে, কেন কিভাবে এটা ডিরেক্ট ভি কে লেখা যায় না, আমি একটু ভুল লিখলাম, মানে এই রেশিওটাকে লেখা যায়, ঠিক আছে, মানে ডেল ভি বাই ভি এই রেশিওটাকে আমরা ডেল ই বাই 1 প্লাস ই জিরো এই রেশিওতে লিখতে পারি, বা সেটা কি আমরা ডেল এইচ বাই এইচ এই রেশিওতে আমরা লিখতে পারি। কেন লিখতে পারি সেটা একবার একটু তোমরা করে দেখো তো। কিছুই না, তোমরা শুধু এখানে ই জিরো মানে কি সেটা লিখে দেবে, মানটা লিখবে বিবি বাই বিএস করে, আর এখানেও সেইভাবে লিখবে, দেখবে তোমরা ফাইনালি পেয়ে যাবে, ঠিক আছে। ফলে এটা আমি আর করে দেখাচ্ছি না, বারবার পড়ে যাচ্ছে না, এইভাবে এটা করা হয়, ঠিক আছে। তো সেই জায়গায় লাগিয়েও আমরা তাহলে কি পেতে পারি, এইটা পেতে পারি। তাহলে এটা পেলে এবার একটা জিনিস খেয়াল করো তো, ডেল ই বাই ডেল সিগমা ড্যাশ, এইটা দুটো মানে কি, এই দুটো মানে আমরা আগের দিন পেয়েছি না, ওই যে যখন আমরা অ্যারিথমেটিক স্কেলে এফেক্টিভ স্ট্রেস এবং পোর ওয়াটারকে প্লট করেছিলাম, তখন কি পেয়েছিলাম, ভয়েড রেশিও এবং এফেক্টিভ স্ট্রেসকে আমরা অ্যারিথমেটিক স্কেলে যখন আগের দিন প্লট করেছিলাম, আমরা পেয়েছিলাম কি, ভয়েড রেশিওর পরিবর্তন ডিভাইডেড বাই এফেক্টিভ স্ট্রেসের পরিবর্তন, সেটাকে আমরা একটা টার্মিনোলজি লিখেছিলাম, সেটা হচ্ছে এভি। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি এভি, তাহলে যা দাঁড়াবে হচ্ছে এভি বাই 1 প্লাস ই জিরো। তাহলে ফর্মুলা যেটা দাঁড়াচ্ছে এম ভি ইকাল টু হচ্ছে এভি বাই 1 প্লাস ই জিরো। এটাও একটা ফর্মুলা, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে, বুঝতে পারলাম। নাও এবার আমরা দেখি, চলো সিভির ইউনিট কি হতে পারে। সিভির ইউনিট, কেন কি আমরা সবসময় ইউনিট নিয়ে পড়াশোনা করতে ভালোবাসি না, আমাদের অ্যাকচুয়ালি দরকার পরীক্ষার জন্য। সিভির ইউনিট কিন্তু পরীক্ষায় আসতেই পারে, খুব আসেও কিন্তু, ঠিক আছে। সিভির ইউনিট আমরা চলো বার করবো, এটাকে আমরা ওপর লিখে নিই, এই জিনিসটাকে আমরা একটু ওপর লিখে নিই, তাহলে সুবিধা হবে। সিভি ইকুয়াল টু কি পেলাম, কে বাই এম ভি ইন্টু গামা ডাব্লিউ। নাও কে এর একক কি, কে এর একক আমরা জানি, ডায়াসিস আমরা পারমিয়াবিলিটিতে পড়েছি, ভেলোসিটির একক কি হচ্ছে কে এর একক। তাহলে কে এর একক যেটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে কি, ভেলোসিটির একক মানে মিটার এই করছি, মিটার পার সেকেন্ড। নাও এমভি কি, এমভি মানে আমরা কি পড়েছি, এমভি মানে হচ্ছে ভলিউমের পার্থক্য উইথ রেসপেক্ট টু স্ট্রেসের পার্থক্য, স্ট্রেসের পার্থক্য। আচ্ছা, ভলিউম কেটে গেল, তাহলে থাকলো স্ট্রেসের পার্থক্য, স্ট্রেসের ইউনিটটা উল্টো হয়ে যাবে, তো নিচে আছে, তাহলে স্ট্রেসের ইউনিট যদি উল্টো হয়ে যায় তাহলে নিচে স্ট্রেসের ইউনিট কি কিলোমিটার পার মিটার স্কোয়ার, তাহলে ওই যে উপরে মিটার স্কোয়ার, নিচে কিলো নিউটন। এমবির একক, আমি এমবির একক আগের দিন 12 করেছি, ঠিক আছে, দেখে নেবে। আর গামা ডাব্লিউ কি, কিলো নিউটন পার মিটার কিউব, তাহলে কিলো নিউটন কেটে যাচ্ছে, মিটার স্কোয়ার, আর এখানে একটা মিটার থেকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই মিটারটা উপরে চলে যাবে, তাহলে হয়ে যাবে কত, মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে সিভি ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে করলে হবে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে সিভির ইউনিট। ক্লিয়ার? সিভির ইউনিট বোঝা গেছে সবটা? ওকে। নাও আমরা আরেকটা টার্মিনোলজি নতুন করে পড়বো, নতুন আরেকটা টার্মিনোলজি পড়বো, সেটা হচ্ছে ডিগ্রি অফ কনসোলিডেশন। আসলে এই কনসোলিডেশন চ্যাপ্টারটায় অনেকগুলো টার্মিনোলজি আছে, এইগুলোই একটু কঠিন, মানে মনে রাখার ক্ষেত্রে একটু অসুবিধা হয়, একটু গুলিয়ে যায় একে অপরের সাথে। এটা কিন্তু তোমাদেরকে একটু কষ্ট করে বারবার একটু প্র্যাকটিস করে এটা কিন্তু একটু মনে রাখতে হবে। আমি যতটা সম্ভব তার ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দিচ্ছি,
ঠিক আছে, এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পর যদি একটু বইটা একটুও পড়ো তাহলে পুরোটাই তোমাদের মনে থেকে যাবে। তো চলো আমরা নতুন টার্মোলজি, সেটা হচ্ছে কি ডিগ্রি অফ কনসলিডেশন। ডিগ্রি অফ কনসলিডেশন। নাও হোয়াট ইজ ডিগ্রি অফ কনসলিডেশন? ডিগ্রি অফ কনসলিডেশন কে লেখা হয় ক্যাপিটাল ইউ দিয়ে, মাইন্ড ইট। আচ্ছা, স্মল ইউ দিয়ে আমরা কি লিখলাম? পোর ওয়াটার প্রেশার। সেটাকে আমরা লিখেছিলাম স্মল ইউ দিয়ে, সেটা ছিল পোর ওয়াটার প্রেশার। গোল মেলে যেও না, ঠিক আছে, মানে গুলিয়ে ফেলো না দুটোর মধ্যে। ডিগ্রি অফ কনসলিডেশন কে লিখে আমরা। আচ্ছা, ডিগ্রি অফ কনসলিডেশন মানে কি? আমরা ডিগ্রি অফ কম্প্যাকশন নিয়ে হয়তো পড়েছিলাম কিনা নাকি বলতে হয়তো ভুলে গেছি, আমি জানি না। তো হ্যাঁ পড়েছিলাম, চ্যাপ্টারে বলেছিলাম আমি, তোমার হচ্ছে ভয়েড রেশিও যখন পড়াচ্ছিলাম সেখানে বলেছিলাম। তো ডিগ্রি অফ কম্প্যাকশন, ডিগ্রি অফ কনসলিডেশন কথাটা মানে হচ্ছে ম্যাক্সিমাম কতটা হতে পারে তার তুলনায় এখন কতটা হয়ে আছে। এটা হচ্ছে এগুলোর মানে একদম ডিগ্রি অফ কম্প্যাকশন বলো, হ্যাঁ ডিগ্রি অফ এনিথিং বলো, মানে এটা, ঠিক আছে। তো মানে কি? মানে হচ্ছে যে এটার অ্যাকচুয়ালি মানে হবে ম্যাক্সিমাম কনসলিডেশন কতটা হতে পারে, ম্যাক্সিমাম কনসলিডেশন কতটা হতে পারে, ক্লিয়ার। আর এখন কতটা হয়ে রয়েছে, প্রেজেন্ট কনসলিডেশন। ঠিক আছে, তাহলে ইনটু 100, এটা আমরা সবসময় ইউকে পার্সেন্টেজে লিখি, তাহলে পার্সেন্টেজ। তাহলে আমরা বুঝতে পারছি যে ডিগ্রি অফ কনসলিডেশন মানে হচ্ছে ম্যাক্সিমাম কনসলিডেশন কতটা হতে পারে, আর তার সাথে প্রেজেন্ট কনসলিডেশন, এই দুটোর মধ্যে রেশিও হচ্ছে আমাদের পার্সেন্টেজ অফ ডিগ্রি অফ কনসলিডেশন। এবার বুঝতে পারছো যেহেতু এইভাবে লেখা হচ্ছে, তাহলে কনসলিডেশনকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। কিভাবে প্রকাশ করতে পারি? আমরা প্রকাশ করতে পারি হচ্ছে পোর ওয়াটার প্রেশার দিয়ে প্রকাশ করতে পারি, যেটা ডার্জেকি করেছেন। পোর ওয়াটার প্রেশারের টার্মসে লিখতে পারি, আমরা ভার্টিক্যাল সেটেলমেন্টের টার্মসে লিখতে পারি, আমরা ভয়েড রেশিওর টার্মসে লিখতে পারি, ঠিক আছে। তো সেইভাবে লিখতে পারি। তো সেগুলো কিরকম হয় সেটা আমরা একটু জাস্ট ছোট্ট করে জেনে নেব। তো যদি ধরো ইউকে যদি আমি প্রথমে যদি আমি হচ্ছে তোমার ভার্টিক্যাল হাইটের বা ভার্টিক্যাল সেটেলমেন্টের টার্মসে যদি লিখি, তাহলে কি লিখবো? মানে ধরো এরকম একটা স্যাম্পল আছে, ঠিক আছে, সেই স্যাম্পলটা ধরো এইচ, পুরোটা ধরো এইচ হাইট, ঠিক আছে, এইচ ধরো তার পুরোটা হাইট। এবার কি ফাইনাল কনসলিডেশন হয়েছে হয় এইচ এফ, ফাইনাল কনসলিডেশন হয়েছে হয় এইচ এফ। আর বর্তমানে ধরে নাও তার যে, এটাকে আমি এইচ ইনিশিয়াল দিলাম, ঠিক আছে, ইনিশিয়াল ছিল হাইট এইচ আই, পুরো কনসলিডেশন হয়ে যাওয়ার পর হাইট হবে এইচ এফ, এবং এখন যে ওর হাইট আছে সেটা এইচ। তাহলে পার্সেন্টেজ অফ কনসলিডেশন কি হবে? খুব ইজি, তোমরা নিজেরাই বলতে পারবে যে আগে কতটা ছিল, এইচ আই ছিল, এবং এখন হয়েছে কতটা, এইচ। আর পুরোটা কত হতে পারে? এইচ আই মাইনাস এইচ এফ ইন্টু 100। তাহলে যখন আমরা ডিগ্রি অফ কনসলিডেশনকে যদি আমরা ডিগ্রি অফ কনসলিডেশনকে যদি আমরা ভার্টিক্যাল সেটেলমেন্টের টার্মসে লিখি, তাহলে লেখাটা হবে এরকম। যদি আমরা ভয়েড রেশিওর টার্মে লিখি সে একই রকম ভাবে, ঠিক আছে, তাহলে হবে ই আই, ধরো ইনিশিয়াল ভয়েড রেশিও ছিল ই আই, ফাইনাল ভয়েড রেশিও হলো ই এফ, আর বর্তমান হচ্ছে ই, তাহলে ই আই মাইনাস ই বাই ই আই মাইনাস ই এফ। আর পোর ওয়াটারের ক্ষেত্রে আমি সেভাবে লিখি যদি, তাহলে হচ্ছে ইনিশিয়াল পোর ওয়াটার প্রেশার ইউ আই মাইনাস বর্তমান ইউ বাই হচ্ছে ইউ আই মাইনাস ইউ এফ। এবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যখন কনসলিডেশন ফুল হয়ে যায় তখন আমরা কি দেখেছি, সমস্ত প্রেসারে থাকা সমস্ত জল বেরিয়ে যায়, ফলে পোর ওয়াটার প্রেশার কিন্তু তখন 0 হয়ে যায়। সো দিস উইল বি 0, ফলে ফর্মুলাটা হয়ে যাবে ইউ আই মাইনাস ইউ বাই ইউ আই। শুধুমাত্র লাস্ট যখন পোর ওয়াটারের প্রেসারের টার্মসে ডিগ্রি অফ কনসলিডেশনকে আমি ডিফাইন করবো, ইট উইল বি লাইক দিস। ঠিক আছে, তো ডিগ্রি অফ কনসলিডেশন আশা করি হয়ে গেল। আচ্ছা, নেক্সট দিন, আজকে আর করছি না, অনেকটা হয়ে গেছে, কেন কি এত বড় ভিডিও করলে কি হয়, এটাকে এডিট করে আপলোড করতে প্রচুর সময় লেগে যায়, অসুবিধা হয় করতে, ঠিক আছে।
হ্যাঁ ওকে। সো আর আমি এটাকে দীর্ঘায়িত করছি না। আর আমার একটা ছোট্ট ক্লাস লাগবে, আমি নেক্সট ক্লাসে হচ্ছে তোমার টাইম ফ্যাক্টর, তার ওটা পড়াবো। টাইম ফ্যাক্টরটা পড়িয়ে দু একটা নিউমেরিক্যাল কনসেপ্ট দিয়ে আমি চ্যাপ্টারটাকে একদম ফাইনাল এন্ড করে দেবো। খুবই ছোট একটা জিনিস আছে, বেশি কিছু না, ম্যাক্সিমামটাই কভার আপ আজকে হয়ে গেল। ম্যাক্সিমাম মানে 95% কভার হয়ে গেল আজকে। 5% দেখো দু একটা নিউমেরিক্যাল দিয়ে আমি নেক্সট একটা এপিসোড করে তোমাদের ওটা শেষ করে দেবো। ঠিক আছে, তাহলে কনসেন্ট্রেশন আমাদের কিন্তু প্রায় শেষ হয়ে গেল, প্রায়। শুধু টাইম ফ্যাক্টর কনসেপ্টটা থেকে গেল, ওটা আমি নেক্সট দিন পড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইটুকুই। তোমরা যারা নতুন আছো তো সবাইকে আবার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাথে থাকবে, ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। কেন কি শেয়ার করলে, অনেকে দেখলে সেটা আমার ভালো লাগে অ্যাকচুয়ালি, বুঝতে পারছো তো? কেন কি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম ছেলে মেয়ের মধ্যে এই জিনিসটা যাক, এটা আমার উদ্দেশ্য। ফলে যদি তোমার আমার ক্লাস ভালো লাগে, হ্যাঁ মানে তাহলে এইটুকু তোমরা করতে পারো, তাহলে আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, মানে বলতে পারো ইন রিটার্ন তোমরা যদি এইটুকু করো যে সবার মধ্যে যদি শেয়ার করো, সবাই যদি দেখে, সবাই যদি বোঝে, তাহলে আমার ভালো লাগে। ওকে, তাহলে এইটুকু আশা তোমাদের কাছে রাখতেই পারি। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো, অ্যান্ড বাই।